আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি সেটি হচ্ছে অ্যাডাপ্টেশন ইন বার্ডস। আমরা যদি দেখি, আমরা অ্যানিমাল কিংডমকে দুটি ভাগে ভাগ করি, একটা হচ্ছে ইনভার্টিব্রেট এবং অপরটি হচ্ছে ভার্টিব্রেট। এবার ভার্টিব্রেটের মধ্যে ওপরের দিকে যে অ্যানিমালসগুলো পড়ে, যদি আমরা পরপর দেখেই নিই একটু, ফিশ, অ্যাম্ফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস এবং ম্যামেলিয়া। তাহলে অ্যাভিস বা বার্ডস কিন্তু ওপরের দিকেই পড়ে। আমরা মাইগ্রেশন কথাটার সাথে পরিচিত। মাইগ্রেশন কথার অর্থ হচ্ছে মুভমেন্ট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। পাখিরাও কিন্তু বিভিন্ন সময়ে তারা মাইগ্রেশন করে থাকে। কেন মাইগ্রেশন করে থাকে? তারা ডেইলি মাইগ্রেশন করে বা সিজনাল মাইগ্রেশন করে। কথাটি হচ্ছে মাইগ্রেশন তারা কেন করে? মাইগ্রেশন করে ফর ফুড, শেল্টার, বেটার ক্লাইমেটিক কন্ডিশন, রিপ্রোডাকশন ইত্যাদির জন্য তারা মাইগ্রেশন পদ্ধতিটার অবলম্বন করে থাকে। এবার আমরা দেখব মাইগ্রেশন যে করছে তারা বিভিন্ন সময়ের সাথে সাথে তারা অ্যাডাপ্টেশনটাও কিন্তু খুব ভালোভাবে করেছে। এবার পাখিদের কি কি অ্যাডাপ্টেশন করে তার আগে আমাকে দেখতে হবে বা আমাদের দেখতে হবে পাখিরা কোথায় কোথায় পাওয়া যায় বা পাখিদেরকে কোথায় কোথায় পাওয়া যায়। পাখিদেরকে যদি আমরা দেখি অন দ্য বেসিস অফ সাইট বা লোকেশন অনুযায়ী এদেরকে আমরা তিনটি ভাগে ভাগ করে থাকি। কীরকম তিনটি ভাগে ভাগ করে থাকি? ক্লাসিফিকেশন অফ অ্যাভিস। এবার রানিং বার্ড, রানিং বার্ডকে বলা হয় র্যাটিটি। নেক্সট হচ্ছে ক্যারিনিটি, ক্যারিনিটি হচ্ছে ফ্লাইং বার্ড। আমরা সচরাচর যে সমস্ত পাখিকে আমরা দেখে থাকি সাধারণত সব পাখিগুলো কিন্তু ফ্লাইং বার্ডস হয়। এবার কিছু কিছু আমাদের অ্যাকোয়াটিক বার্ডসও থাকে। এবার অ্যাকোয়াটিক কথাটার অর্থ হচ্ছে জল, অর্থাৎ কিছু কিছু পাখি কিন্তু জলেও থাকে। এই জলজ পাখি বা অ্যাকোয়াটিক বার্ডস বা ইমপ্যানির কথা যদি আমি বলি বা উদাহরণ যদি জিজ্ঞেস করি, তখনই ফট করে কিন্তু আমাদের মাথায় চলে আসে মাছরাঙা। না, মাছরাঙা কিন্তু জলে থাকে না। মাছরাঙা তার ফুডটা অর্থাৎ মাছটাকে জল থেকে কালেকশন করে, সেই জন্য আমরা ওটাকে অ্যাকোয়াটিক বার্ডের সাথে গুলিয়ে ফেলি। মাছরাঙা কিন্তু অ্যাকোয়াটিক বার্ড না। অ্যাকোয়াটিক বার্ড বা ইমপ্যানির প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে পেঙ্গুইন। নেক্সট আমরা হচ্ছে ক্যারিনিটি বা হচ্ছে ফ্লাইং বার্ড। এবার ফ্লাইং বার্ড আমরা সচরাচর যে সমস্ত পাখিগুলো দেখে থাকি সেগুলো কিন্তু সবগুলোই কিন্তু ফ্লাইং বার্ড। র্যাটিটি, র্যাটিটি কথার অর্থ হচ্ছে রানিং বার্ড। রানিং বার্ডের উদাহরণ তাহলে কী হবে? উট পাখি, এমু ইত্যাদি কিন্তু রানিং বার্ডের উদাহরণ। এবার উট পাখি বলাতে একটা কথা মাথায় আসলো, উট পাখির একটা বৈশিষ্ট্য কেউ বলতে পারবে? উট পাখির একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে উট পাখির ডিম যেটা থাকে ওই ডিমটা কিন্তু সবথেকে বড় প্রাণী কোষ, এটা মাথায় রাখতে হবে। নেক্সট যদি আমরা দেখি, এইখানে অ্যাডাপ্টেশনের জন্য পাখিরা বিভিন্ন প্রকার স্ট্রাকচার তাদের নিজের বডিতে ধারণ করে। তার মধ্যে প্রথম একটা হলো এয়ার স্যাক। এয়ার স্যাক কথার অর্থ হচ্ছে বায়ুথলি। আমরা জানি আমরা যখন রেসপিরেশন করি আমাদের যে রেসপিরেটরি গ্যাস অর্থাৎ আমরা যেটা নিচ্ছি অ্যাট দ্য টাইম অফ ইনহেলেশন অক্সিজেনটাকে নিই, তাহলে অক্সিজেনটা আমাদের কোথায় থাকে? অক্সিজেনটা কিন্তু আমাদের লাংসের সাথে লাংসের মধ্যে গিয়ে স্টোর হয়ে থাকে বা জমা হয়ে থাকে। জমা তো অ্যাকচুয়ালি হয় না, আলটিমেটলি যায় কোথায়? লাংসে যায়। লাংস থেকে পরবর্তীতে গোটা বডিতে আমাদের ডিস্ট্রিবিউট হয়ে যায় বাই ব্লাড দ্বারা। এদের ক্ষেত্রে যদি দেখি একটা আনুষঙ্গিক যে স্ট্রাকচার পাওয়া যাচ্ছে বা প্রথমটা যেটা আমরা আলোচনা করব সেটা কিন্তু হচ্ছে এই যে এয়ার স্যাক। আচ্ছা, এখানে কিন্তু এয়ার স্যাকগুলো বেশ সুন্দর কালারফুল। আদতেও কি এরকম কালারফুল হয়? অবশ্যই না। সেটা বোঝানোর জন্য এটা কালারফুল বা কালার দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এইটাকে বলছে পেট, নিচের দিকে থাকে অ্যাবডোমিনাল এয়ার স্যাক, থোরাসিক এয়ার স্যাক। আচ্ছা, এগুলো বিষয়ে আমরা মেন যাব না। আমরা এর সংখ্যাটা আমাদের যেটা আসে আমাদের লেভেলে তার নাম্বারটা আমাদের বলে। এবার নাম্বার কটা থাকে? সাধারণত আমরা আমাদের স্ট্যান্ডার্ডে যেটা দেখব সেটা হচ্ছে 9টা, কিন্তু অ্যাকচুয়ালি থাকে 13টা। 9টা হচ্ছে মুখ্য এবং 4টি হচ্ছে গৌণ, অর্থাৎ মোট 13টি থাকে। কিন্তু আমরা আমাদের অল ইন্ডিয়া বেসিস এক্সাম বা এমনি কোনো স্টেট লেভেল এক্সামে আমরা কিন্তু বলে দিব বা আমাদের টেক্সট বইও পাবো নাম্বার অফ এয়ার স্যাক ইন পিজিএন ইজ 9। 9টাই বলবো আমরা এখানে। 9টা কোথায় কোথায় আছে যদি দেখিনি আমরা, দুটো, 4টে,
6টা। আচ্ছা, এই যে এখানে গলা আছে, এইখানে দুটো 8টা, আর মাঝখানে এই যে এইটা আছে, এটা দিয়ে কিন্তু আমাদের টোটাল হচ্ছে 9টা। এয়ার স্যাকগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য কি, প্রত্যেকটা এয়ার স্যাক কিন্তু কার সাথে কানেক্টেড আছে, লাংসের সাথে কিন্তু কানেক্টেড আছে। অর্থাৎ যখনই অক্সিজেনটা আসছে, অক্সিজেনটা এসে কোথায় যাচ্ছে, লাংসে যাচ্ছে। লাংসে যাওয়ার পর এই এয়ার স্যাকেও কিন্তু অক্সিজেনগুলো কি করছে, প্রবেশ করছে। ফলে যখন এক্সট্রা অক্সিজেনগুলো নেয়, সেই এক্সট্রা অক্সিজেনগুলো কোথায় নিয়ে যেয়ে রাখে, এয়ার স্যাকের মধ্যে রাখে। এবার আমরা জানি, আমরা যত ওপরের দিকে উঠতে থাকি তত কিন্তু বায়ুতে অক্সিজেনের পরিমাণ কমতে থাকে। পাখিরা সচরাচর কি করে, ফ্লাইং করতে করতে যখন উড়তে উড়তে ওপরের দিকে চলে যায়, তখনও তাদের কিন্তু অক্সিজেনের ডেফিসিয়েন্সি বা ঘাটতি দেখা যায়। তখন সেই ঘাটতি পূরণ করার জন্য ওরা অক্সিজেন পাবে কোথায়, ইনস্ট্যান্ট তো ওরা কোথাও থেকে অক্সিজেনটা পায় না। তখন ওরা অক্সিজেনটা কোথায় থেকে কালেকশন করে, এই যে এয়ার স্যাকের মধ্যে যে অক্সিজেনটা থাকে, সেই অক্সিজেন দিয়েই তারা রেসপিরেশন পদ্ধতি বা শ্বসন পদ্ধতিটা সম্পন্ন করে থাকে। এখানে একটা জিনিস একটু ভালো করে মাথায় রাখতে হবে, প্রত্যেকটা এয়ার স্যাক কিন্তু লাংসের সাথে ডিরেক্টলি কানেক্টেড আছে। ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে ফার্স্ট ওয়ান যেটা দেখলাম, ওদের যেটা অ্যাডাপটিভ ক্যারেক্টার ওরা অ্যাকোয়ার করেছে বা অর্জন করেছে, দ্যাট ইজ দ্য এয়ার স্যাক। দ্য নাম্বার অফ এয়ার স্যাক ইজ 9। তাহলে অল এয়ার স্যাক আর অরিজিনেটেড ফ্রম দ্য লাংস। লাংস থেকে কোথায় হচ্ছে, অরিজিনেট হচ্ছে। এইখানে আর একটা স্ট্রাকচার আমরা দেখতে পাবো, সাইরিংস, SYRINX, সাইরিংস। আচ্ছা, আমাদের এইখানে যেটা থাকে এইটাকে আমরা বলি কিন্তু ল্যারিংস। আমরা যদি দেখি আমাদের এইটাকে যেটা থাকছে, সাধারণত মেলের ক্ষেত্রে আমাদের যে ভোকাল কর্ড যেটা বা অ্যাডাম সাপেল, ফিমেলের তুলনায় একটু ওপরে থাকে, যেটাকে আমরা বাংলাতে কণ্ঠ, বায়োলজিক্যাল টার্মে আমরা অ্যাডাম সাপেল বলে থাকি, যেটা আমাদের সাউন্ড ভয়েস বক্স হিসাবে কাজ করে। দ্যাট ইজ কল্ড ভয়েস বক্স অর ল্যারিংস, LARYNX। কিন্তু পাখিদের ক্ষেত্রে সেটাকে আমরা সাউন্ড বক্স বলি এবং সেটাকে আমরা কি বলা হয়, সাইরিংস বলা হয়। সেটা কোথায় লোকেটেড, আমরা যদি এইটা দেখি, এইটা কিন্তু ট্রাকিয়া। ট্রাকিয়াটা দুই ভাগে ভাগ হয়, ব্রোঙ্কাস অর্থাৎ ট্রাকিয়া এবং ব্রোঙ্কাসের সংযোগস্থলে। মাইন্ডেড, এটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়াটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, ব্রোঙ্কাস অর্থাৎ ব্রোঙ্কাস এবং ট্রাকিয়ার সংযোগস্থলে সাউন্ড বক্স বা সাইরিংস অবস্থিত। মাইন্ডেড, ওদের ক্ষেত্রে থাকে সাইরিংস, আমাদের ক্ষেত্রে যেটা থাকে সেটাকে কিন্তু আমরা বলি ল্যারিংস। তাহলে ফার্স্ট ওয়ান যেটা আমরা দেখলাম এখানে, দ্যাট ইজ দ্য এয়ার স্যাক। নেক্সট যেটা আমরা দেখব, টাইপস অফ ফেদার ইন বার্ডস। আমরা যদি দেখি, প্রথম যে ছবিটা আমরা দেখেছি বার্ডসের ক্ষেত্রে, বার্ডসের একটা মেন বা প্রধান ক্যারেক্টারিস্টিক হচ্ছে এদের সারা দেহ পালক দ্বারা ঢাকা থাকে, অর্থাৎ বডি কভার্ড বাই ফেদার। ফার কিন্তু আমাদের থাকে। ফার কথার অর্থ, যেটা আমি প্রথমে ভুলবশত বলে ফেলেছি, ফার কথার অর্থ কিন্তু লোম। আমরা যারা ম্যামেলিয়া বা স্তন্যপায়ী, পরে আমরা দেখব তাদের বডিটা কি দ্বারা কভার থাকে, ফার দ্বারা কভার থাকে। এদের ক্ষেত্রে কি থাকছে, নট ফার, বডি কভার্ড বাই ফেদার। এবার ফেদার যদি দেখি আমরা, দেখা যাচ্ছে এইখানে গোটা বডিতেও ফেদার থাকছে এবং ফেদার কোথায় থাকছে, আবার পাখনাতেও থাকছে, আবার কিছু ফেদার আবার কোথায় থাকছে, লেজেও থাকছে। অর্থাৎ আমরা যদি এবার স্লাইডে চলে আসি, স্লাইডে আসলে আমরা দেখতে পাবো এদের টাইপস অফ ফেদার ইন বার্ডসের ক্ষেত্রে সাধারণত অবস্থানগতভাবে এদের ফেদারকে দুটো ভাগে ভাগ করছে। প্রথমটাকে বলছে কভারিং ফেদার, অর্থাৎ হোল বডিটাকে কি করে রাখছে, কভার করে রাখছে। তাহলে ফেদার ওদের কিসে হেল্প করে, যেহেতু বডির বাইরে আছে, অর্থাৎ বডির বাইরে বলা ভুল, আউটার সারফেসের সাথে অ্যাটাচ হয়ে আছে। হ্যাঁ, আউটার সারফেসের সাথে, যেমন আমাদের নখ কোথায় অ্যাটাচ হয়ে আছে, আউটার সারফেসের সাথে। এই আমাদের যে হেয়ার কোথায় অ্যাটাচ হয়ে আছে, আউটার সারফেসের সাথে। সাধারণত বলে রাখি একটা কথা, যে সমস্ত স্ট্রাকচার আমাদের আউটার সারফেসের সাথে অ্যাটাচ হয়ে থাকে বা যাদেরকে আমরা বহিঃকঙ্কাল বলি, তারা কিন্তু আমাদের প্রোটেকশানে হেল্প করে।
ভেতরের যে স্ট্রাকচারগুলো আছে সেটা এদের প্রোটেকশানে হেল্প করে। তাহলে পাখিদের ক্ষেত্রে অবশ্যই তো প্রোটেকশানে হেল্প করে, প্রোটেকশানে হেল্প করা বাদ দিয়েও কিন্তু এরা পালক থাকার ফলে গোটা বডিটা কি হচ্ছে, হালকা হচ্ছে। সেই পালক বা ফেদারকে দুই ভাগে ভাগ করা হয়। কিছু পালককে বলা হয়, এক ধরনের পালককে বলা হয় কভারিং ফেদার, যেটা সম্পূর্ণ দেহে পাওয়া যায়। অপরটাকে বলা হয় হচ্ছে ফ্লাইং ফেদার, যে ফেদারটা কি করে উড়তে সাহায্য করে তাকে বলা হচ্ছে কিন্তু ফ্লাইং ফেদার। ফ্লাইং ফেদারকে আবার অবস্থানগতভাবে দুই ভাগে ভাগ করেছে। ফ্লাইং, তাহলে ওড়ার জন্য কি দরকার, ডানা দরকার, আর কি দরকার, লেজ দরকার। তাহলে ডানাতে যেটা থাকে সেটাকে বলা হয় রেমিজেস, এবং লেজে যেটা থাকছে সেটাকে বলা হচ্ছে কিন্তু রেক্ট্রিসেস। Again I repeat, the feather is divided into two types or two part. Number one, covering feather, and number two, flying feather. Flying feather further divided into two types. Number one, remiges that found in the wings, and rectrices that found in the tail region. তাহলে এটা গেল কি, এটা গেল হচ্ছে ফেদার। এবার ফেদার সম্পর্কে আমি অন্যান্য ক্লাসে প্র্যাকটিক্যাল করিয়েছি বা আমরা পরবর্তীতেও করাবো। তাহলে এইটা কি, এইটা কিন্তু ওদের যে বার্ডস আছে বা স্পেশালি যেটা পায়রা আছে, পায়রার কিন্তু এক ধরনের এটা ফেদার। ফেদার যদি আমরা দেখি, ফেদারের স্পেশালি দুটো পোর্শন থাকে। ওপরের দিকে যেটা থাকছে সেটাকে আমরা বলি ভেন, আর নিচের দিকে যেটা অংশ থাকছে, যে লাঠির মতো বা ডানটির মতো অংশ থাকছে, যেখানে কোনোরূপ কোনো এরকম ভেন থাকে না, সেইটাকে আমরা বলি হচ্ছে ক্যালামাস। আমাদের অত জানার দরকার নাই, আমরা শুধু এইটুকু জেনে রাখি, এইটা হচ্ছে এক ধরনের পালক, যেটা আমরা কোথায় দেখতে পাই, পায়রার দেহে বা পায়রার বডিতে কিন্তু আমরা দেখতে পাই। আমি প্র্যাকটিক্যাল ক্লাসের সময় আমি কিন্তু এগুলো ক্লিয়ার করাবো। নেক্সট, এটা যদি দেখা যায়, এটা দেখা যাচ্ছে কি না বলতে পারছি না, এদের দেখলে বোঝা যাবে যে নিচের এই অংশটুকু কি থাকছে, বায়ুপূর্ণ থাকছে, কিন্তু দেখাই যাচ্ছে বায়ুপূর্ণ। হ্যাঁ, তাহলে এখানে কি থাকছে, বায়ুপূর্ণ থাকছে। কেন বায়ুপূর্ণ থাকবে, কারণ বডিকে বা দেহকে কি করবে, হালকা করবে, সেই জন্য এদের এটা কিন্তু বায়ুপূর্ণ থাকে। নেক্সট, এয়ার স্যাক সম্পর্কে দেখলাম, ফেদার সম্পর্কে আলোচনা করলাম। নেক্সট আমরা দেখব হচ্ছে বোনস। এবার এদের বোনসের একটা বিশেষত্ব হচ্ছে, এদের বোনস বা অস্থিগুলো কিন্তু বায়ুপূর্ণ, অর্থাৎ বায়ুপূর্ণ অস্থি বর্তমান। তাহলে এটা বলার আর অপেক্ষা রাখে না বায়ুপূর্ণ অস্থি কেন থাকে। বায়ুপূর্ণ অস্থি থাকে কারণ হচ্ছে, অস্থিটা যদি বায়ুপূর্ণ হয় তাহলে অস্থিটা কি হচ্ছে, হালকা হচ্ছে। ফলে এরা ইজিলি কোথায় থাকতে পারবে, বায়ুর মধ্যে ভেসে থাকতে পারবে। সেই জন্য প্রথমেই আমি যেটা উপরে মেনশন করেছি, বায়ুপূর্ণ অস্থি বর্তমান, অর্থাৎ এদের যে সমস্ত অস্থিগুলো আছে সেটা কিন্তু বায়ুপূর্ণ হয়। এদের অস্থির মধ্যে ভাইটাল একটা অস্থি হচ্ছে কি, স্টারনাম। আমি দেখাচ্ছি, আমার কাছেও আছে। তারপরে এদের কি থাকছে, বিক থাকে, বিক অর্থাৎ চঞ্চু। এদের আরেকটা কিন্তু মেন বৈশিষ্ট্য হচ্ছে টিথ বা দাঁত কিন্তু এদের কি থাকে, অ্যাবসেন্ট থাকে। এবার এদের ক্ষেত্রে দাঁতটা অ্যাবসেন্ট কেন থাকে, দাঁতটা অ্যাবসেন্ট থাকে কারণ হচ্ছে, যদি দাঁত থাকে তাহলে বডির ওয়েট কি হয়ে যাবে, বেড়ে যাবে। সেই জন্য এদের ক্ষেত্রে কিন্তু দাঁতটা কি থাকছে, অনুপস্থিত থাকছে, অর্থাৎ বিক প্রেজেন্ট অ্যান্ড টিথ অ্যাবসেন্ট। বিক প্রেজেন্ট অ্যান্ড টিথ অ্যাবসেন্ট, এখানে বিকটা প্রেজেন্ট থাকছে এবং টিথটা অ্যাবসেন্ট থাকছে। এইখানে যে বোনসটা থাকছে, স্পেশাল বোনস, তাকে আমরা কিন্তু বলে দিই স্টারনাম। আমি তোমাদের স্টারনামটা এখন দেখাবো। তাহলে এইটা কি, এটা দেখে বোঝা যাচ্ছে কি, এইটা অবশ্যই আমাদের কি স্টারনাম, আমাদের না অবশ্যই, এটা হচ্ছে কিন্তু বার্ডস যারা আছে, বার্ডসের ক্ষেত্রে কি আছে, স্টারনাম। এটা বার্ডসের ক্ষেত্রে কি থাকছে, স্টারনাম। ঠিক আছে, দেখা যাচ্ছে তো, আশা করি দেখা যাচ্ছে স্টারনাম। এছাড়াও আরও অনেকগুলো অস্থি আছে যেগুলো আমি প্র্যাকটিক্যাল ক্লাসে তোমাদেরকে ক্লিয়ার করাবো। তাহলে এইটা কি, এইটা কিন্তু স্টারনাম। নেক্সট আমরা যদি দেখি, এইটা দেখে কি বোঝা যাচ্ছে, এইটা কি আছে, এইটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি, এইটা পাখি। পাখির মধ্যে তো অনেক পাখি আছে, তাহলে এইটা কার, এইটা কিন্তু কার থাকছে,
এইটা হচ্ছে পায়রার, ঠিক আছে? তাহলে এটা পায়রার স্কাল বা কঙ্কাল। আর ওপরের দিকে আমি যেখানে হাত দিয়ে আছি দেখেই বোঝা যাচ্ছে ওপরের পোর্শনটাকে আমরা বলছি বিক বা চঞ্চু, বিক বা চঞ্চু, ঠিক আছে? নেক্সট আরও এখানে ছোট ছোট অনেকগুলো স্ট্রাকচার আছে। যাই হোক, এইটা কিন্তু আমাদের অন্য প্রসঙ্গে একটু পেলাম হাতের কাছে, তাই দেখিয়ে দিলাম। এইটা যার আছে, এইটা কিন্তু আছে গিনিপিগের, গিনিপিগের বা কেভিয়া এসপি, তার এইটা কিন্তু স্কাল আছে। নেক্সট আরও প্রচুর এখানে স্কালগুলো আছে। আমরা সময়ে সময়ে বিভিন্ন সময় আমরা যখন প্র্যাকটিক্যাল করব, প্র্যাকটিক্যালের সাথে সাথে আমি এই বোনসগুলোর সাথেও তোমাদের পরিচয় করাবো। নেক্সট যেটা নিয়ে আমরা আলোচনা করব, নেক্সট যে প্রসঙ্গটা আসবে সেইটা হচ্ছে আমাদের তাহলে এয়ার স্যাক দেখলাম, নাম্বার অফ এয়ার স্যাকস ইজ 9, ডিরেক্টলি অরিজিনেট ফ্রম দ্য লাংস। নেক্সট হচ্ছে ফেদার সম্পর্কে দেখলাম, আর ফেদারটাকে তোমাদের একটু দেখালাম। নেক্সট হচ্ছে আমাদের পায়রা যেটা আছে, পায়রার বিভিন্ন প্রকার এখানে কি হয়েছে, বোনসের কথা বলা হয়েছে। আচ্ছা, একটা কথা প্রথমে বলা উচিত ছিল, একটু স্কিপ করে গেছি। পায়রা বা পাখিদের বডিগুলো কি হয়, মাকু আকৃতির হয়। মাকু আকৃতির হওয়ার ফলে কি হচ্ছে, বায়ুর বাধা সহজে অতিক্রম করে এগিয়ে চলতে পারে। নেক্সট এখানে আমরা একটা মুরগির ছবি দিয়েছি। মুরগির ছবি বলতে আমাদের বিভিন্ন পিকনিকের কথা মনে পড়ে যায় না, এখানে আমরা কোনো পিকনিকের ডেট ফিক্সড করব না। এইখানে আমরা মুরগির ছবিটা দিয়েছি কারণ হচ্ছে দেখা যাচ্ছে এখানে আরও দুটো ভাইটাল এদের স্ট্রাকচার আছে। কি স্ট্রাকচার? একটা হচ্ছে ক্রপ গ্ল্যান্ড অ্যান্ড গিজার্ড, অর্থাৎ ক্রপ গ্ল্যান্ড এইটাকে বলা হচ্ছে ক্রপ। ক্রপ কথার অর্থ কি? শস্য বা দানা শস্য। এবার প্রথমেই তো বললাম ওদের ক্ষেত্রে কি নাই, দাঁত তো নাই, তাহলে ওরা তো খাবারটাকে কি করতে পারে না, চাবাতে পারে না। অর্থাৎ দাঁত কি করে, দাঁত কিন্তু বড় টুকরাগুলোকে ছোট টুকরায় পরিণত করে, কিন্তু এদের তো দাঁত নাই। সেই জন্য ওরা কি করছে, খাবারটা কালেক্ট করছে, ডিরেক্টলি নিয়ে যে কোথায় ফেলছে, ডিরেক্টলি নিয়ে যে যেখানে ফেলছে তার নাম কিন্তু হচ্ছে ক্রপ, CROP, ক্রপ। এখানে আই রিপিট, ওরা যে খাবারটা খাচ্ছে সেই খাবারটাকে ডিরেক্টলি নিয়ে গিয়ে যেখানে ফেলছে সেটার নাম বলা হচ্ছে ক্রপ। তাহলে ক্রপের ফাংশন কি হচ্ছে, ক্রপের ফাংশন হচ্ছে খাবারটা সেখানে নিয়ে গিয়ে ফর দ্য টাইমিংয়ের জন্য সঞ্চয় করে রাখছে। নেক্সট আর একটা যেটা আমি বললাম গিজার্ড, এই গিজার্ডের যদি ওয়ালটা দেখা যায়, ইনার ওয়াল দেখা যায়, ইনার ওয়াল কিন্তু খুব টাফ হয়, শক্তপোক্ত হয়। টাফ বা শক্তপোক্ত হওয়ার ফলে কি হয়, এদের তো দাঁত থাকে না, ওই টাফ বা শক্তপোক্ত হওয়ার ফলে যে চালগুলো বা যে ক্রপগুলো বা যে দানা শস্যগুলো এরা কনজিউম করেছিল সেগুলো কিন্তু ইজিলি এখানে কি হয়ে যায়, এই গিজার্ডের মধ্যে কি হয়ে যায়, ব্রেকডাউন হয়ে যায়, যেটা কিন্তু ওদের ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডাপটিভ ফিচার্স বা বার্ডসের একটা মোস্ট অ্যাডাপটিভ ফিচার, যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই না কিন্তু ওদের ভিতরে কিন্তু এইটা করে থাকে। নেক্সট আমরা এইখানে খুব গুরুত্বপূর্ণ যেটা, এটা আমরা জানি আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম থাকে, মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আমাদের অবশ্যই কি থাকে, আলাদা আলাদা থাকে। ইন কেস অফ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, হিউম্যান ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, রিপ্রোডাক্টিভ যে অর্গ্যানটা থাকছে সেটা হচ্ছে ওভারি এবং তার সংখ্যা কটা হয়, দুটো। খুব ভালো কথা। কিন্তু পাখিদের ক্ষেত্রে কি হচ্ছে, ওদের যে ওভারি থাকছে, ওভারি কিন্তু একটা হয়। কেন একটা হয়? ওভারি একটা হয় কারণ ওভারির সংখ্যা যদি যত বেশি থাকবে বডি ওয়েট কী হবে, তত ভারী হবে। সেই জন্য উড়তে কি হবে, সমস্যা হবে। সেই জন্য ওদের কিন্তু ওভারির সংখ্যাটাও কমিয়ে দিয়েছে যেন বডি হালকা থাকে এবং ইজিলি ওরা কি করতে পারে, উড়তে পারে। নেক্সট এখানে দেখানো হয়েছে ওভাম, আর এইটা হচ্ছে টোটাল এদের রিপ্রোডাক্টিভ সিস্টেম। তাহলে ওভারি অ্যাবসেন্ট ইন রাইট সাইড, তাহলে দুটো তো ওভারি থাকে আমাদের হিউম্যান ফিমেলের ক্ষেত্রে, রাইট সাইড এবং লেফট সাইড। তাহলে এদের ক্ষেত্রে লেফট সাইডটা কি থাকে, প্রেজেন্ট থাকে, এবং রাইট সাইডটা কি থাকে, অ্যাবসেন্ট থাকে। ওভারি অ্যাবসেন্ট ইন রাইট সাইড, রাইট সাইডের ওভারিটাও কি থাকে, অ্যাবসেন্ট থাকে। নেক্সট শুধুমাত্র যে এদের ওভারি অ্যাবসেন্ট থাকে তা না,
ওভারির সাথে সাথে ইউরিনারি ব্লাডার অর্থাৎ মূত্রথলি এবং গল ব্লাডার অর্থাৎ পিত্তথলিও কিন্তু এদের অনুপস্থিত থাকে। এই তিনটে কিন্তু খুব ভাইটাল টার্ম, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আমাদের দিয়ে দেয়। এদের ক্ষেত্রে কোন ওভারিটা অনুপস্থিত থাকে? রাইট ওভারি। আর কি কি অনুপস্থিত থাকে? মূত্রথলি এবং পিত্তথলি দুটো কি থাকে? অনুপস্থিত থাকে। এইটা কিন্তু ভিভিআই খুব ভাইটাল পয়েন্ট, একটু জোর দিয়ে আমাদের মনে রাখতে হবে। নেক্সট এবার এগুলো তো আমাদের ফুল আসপেক্টে গেলাম, আমরা বার্ডস রিলেটেড পড়ালাম। তাহলে প্রথম আরেকটু আমরা রিক্যাপিচুলেট করে নিই, তাহলে আমাদের আরেকটু সুবিধা হবে। আজকে যেটা পড়ছিলাম সেটা হচ্ছে অ্যাডাপ্টেশন অফ বার্ডস। অ্যাডাপ্টেশন অফ বার্ডস পড়তে গিয়ে দেখলাম এদের বডিটা হয় মাকু আকৃতির, ফলে সহজেই এরা বায়ুর বাধা অতিক্রম করতে পারে। নেক্সট হচ্ছে এদের ক্লাসিফিকেশন। কিছু বেশিরভাগ উঠতে পারে, কিছু দৌড়াতে পারে, রানিং বার্ড। কিছু বার্ড জলে থাকে, পেঙ্গুইন, তাদেরকে বলা হয় ইম্প্যানি অর অ্যাকোয়াটিক বার্ডস। এইখানে আমরা যদি দেখি এয়ার স্যাক দেখা যাচ্ছে। এয়ার স্যাক সম্পর্কে ডিটেলসে বললাম, একটু জোর দিয়ে মনে রাখতে হবে। সংখ্যাটা কিন্তু 9টি হয় এবং ডিরেক্টলি অরিজিনেট ফ্রম দ্য লাংস থেকে অরিজিনেট বা উৎপত্তি হচ্ছে। এদের ক্ষেত্রে স্পেশাল যে একটা স্ট্রাকচার আমরা পাচ্ছি, সাইরিংস বা সাউন্ড বক্স। নেক্সট আমরা যেটা দেখছি সেটা হচ্ছে টাইপস অফ ফেদার। ফেদারকে দুই ভাগে ভাগ করছে, কভারিং ফেদার এবং ফ্লাইং ফেদার। ফ্লাইং ফেদারের মধ্যে অবস্থানগতভাবে উইংসে যেগুলো থাকে সেটাকে বলা হয় রেমিজেস, এবং টেল ফেদার যেগুলো থাকে সেগুলোকে বলা হয় রেকট্রিসেস। নেক্সট আমরা বোনস সম্পর্কে আলোচনা করলাম, কিন্তু এদের একটু ভাইটাল পয়েন্ট হচ্ছে একটা, এদের টিথটা কিন্তু কি থাকে? অ্যাবসেন্ট থাকে। ক্রপ আর গ্রিজার্ড, এটা তো বললাম। ওভারি কি থাকছে? রাইট ওভারি অ্যাবসেন্ট, ইউরিনারি ব্লাডার অ্যাবসেন্ট, আর গল ব্লাডার বা পিত্তথলি অ্যাবসেন্ট। এবার এরা কিন্তু সেকেন্ডারি অ্যাডাপ্টেশন। আমরা এইটা যেটা স্কিনে দেখতে পাচ্ছি সেটা কার মধ্যে পড়ে, কোন ক্লাসের মধ্যে পড়ে, কে বলতে পারবে? হ্যাঁ, সেইটা কিন্তু ম্যামেলিয়া। ম্যামেলিয়া মানে হচ্ছে স্তন্যপায়ী। তাহলে পড়াচ্ছিলাম তো বার্ড, এবার আমি ম্যামেলিয়ার কেন একটা ছবি দিলাম? কারণ হচ্ছে এদের ক্ষেত্রেও যে ডানার মতো স্ট্রাকচার দেখা যাচ্ছে সেটাকে কিন্তু বলা হয় প্যাটাজিয়াম। আমি এখানে লিখে দিয়েছি প্যাটাজিয়াম বা অ্যালার মেমব্রেনও বলে। এটা কিন্তু একটু জোর দিয়ে মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট টার্ম। সেটাকে আমরা অ্যালার মেমব্রেন বা প্যাটাজিয়াম বলে থাকি, মাইন্ডেড। এই প্রসঙ্গে আরেকটু ছোট্ট একটু টার্ম না বললেই হয়। এইটা আমরা দেখতে পাচ্ছি কি উটও কার মধ্যে পড়ে? উটও কিন্তু ম্যামেলিয়ার মধ্যে পড়ে। এখানে দেখাই যাচ্ছে যে এদের গোটা দেহ লোম দ্বারা ঢাকা থাকে। আচ্ছা, উটের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে উটের এই যে ওপরে এটা কি থাকে, বাংলাতে আমরা বলে থাকি কুজ। কুজটাকে কি বলে? কুজটার অর্থ হচ্ছে হাম্প, HUMP, হাম্প। আমি যবে থেকে পড়াচ্ছি তবে থেকে একটা কথা খুব জোর দিয়ে বলে আসছি যে কোনো অ্যানিমালস বা প্লান্টের কোনো যদি স্ট্রাকচার থাকে, অ্যাডিশনাল যদি কোনো স্ট্রাকচার থাকে, তার কোনো না কোনো সিগনিফিকেন্স আছেই। তাহলে স্যার এখানে যে হাম্প আছে, হাম্পের তাহলে সিগনিফিকেন্স কি? তার আগে আমাদের জানতে হবে হাম্পটা কি দ্বারা গঠিত। হাম্পটা কিন্তু ফ্যাট দ্বারা গঠিত, অর্থাৎ এখানে যদি আমরা দেখি বেশিরভাগ পোর্শনটাই ফ্যাট দ্বারা গঠিত হয়। ফ্যাট দ্বারা গঠিত হলে কি হচ্ছে, যদি এটা ফ্যাট দ্বারা গঠিত হয়, ওই ফ্যাটের মধ্যে কি করে রাখছে? জলটাকে কিন্তু সঞ্চয় করে রাখছে, জলটাকে স্টোর করে রাখছে। যেন আমরা তো জানি উট কোথায় থাকে? মরুভূমিতে থাকে। স্কারসিটি অফ ওয়াটার, ওই ওয়াটারটার স্কারসিটির জন্য ওই ফ্যাট থেকে বা ফ্যাটকে জারিত করে কি উৎপন্ন করে? জল উৎপন্ন করে। সেই জলটা ওদের বিভিন্ন ইন্টারনাল বা বিভিন্ন ফিজিওলজিক্যাল প্রসেসে লাগে, বা কোষের নিজেরও জলের প্রয়োজন হয়। কি করে তাহলে জল পায়? তাহলে দিস ইজ হাম্প মেড বাই ফ্যাট আফটার অক্সিডেশন, জারণের ফলে
জল উৎপন্ন হয়। এখানে 1 গ্রাম ফ্যাট জারণের ফলে 1 গ্রাম জল কিন্তু উৎপন্ন হয়। আবারও বলছি আমি, এগেন আই রিপিট ইট, 1 গ্রাম জল জারণের ফলে 1 গ্রাম কি উৎপন্ন হচ্ছে, 1 গ্রাম ফ্যাট জারণের ফলে 1 গ্রাম কি উৎপন্ন হচ্ছে, জল উৎপন্ন হচ্ছে। উটের আর একটা কিন্তু ভিভিআই, এটাও কিন্তু বিভিন্ন এক্সামে দিয়ে থাকে। বলি, আমরা যদি দেখি উই আর বিলংস টু ক্লাস ম্যামেলিয়া, আমরা যারা ম্যামেলিয়া তাদের একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে আমাদের কিন্তু আরবিসি বা রেড ব্লাড সেল বা এরিথ্রোসাইট বা যে লোহিত রক্তকণিকা আছে সেখানে কিন্তু নিউক্লিয়াস থাকে না, অর্থাৎ অ্যানিউক্লিয়েটেড। আমাদের ম্যামেলিয়া বা স্তন্যপ্রায়ীর মধ্যে শুধুমাত্র ব্যতিক্রমী হলো কিন্তু উট। উটের কিন্তু নিউক্লিয়াস থাকে, আরবিসিতে নিউক্লিয়াস থাকে। এটাও ভিভিআই, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। আর শুধু ওই বইয়ে উট পড়লেই হবে না, আমাদের কখনো কখনো কিন্তু রাজস্থানে গিয়েও উটটা দেখে আসতে হবে। দেখা যাক কবে দেখে আসতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ।